আগে যখন আয়ুষ্মান একদম ছোট ছিল, মানে যখন আমাকে একা সমস্ত সংসারের কাজ সামলাতে হতো, তখন আমি এইভাবে কাজ করে রাখতাম। মানে আগের দিন রাতে আদাটা স্বামীর বাড়ি বা আমার বাড়িতে এইসব চলবে না। তাহলে এই যে সময়গুলোর এই যে কথাগুলো থেকে যায় না একটা বউয়ের মানে মধ্যে, এই কথাগুলো হচ্ছে একটা ট্রমা। এই ট্রমা কোনোভাবে সেই জন্যই যায় যে সবার মাতৃত্বের যে ফেজটা সেটা সমান যায় না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যায় যে মারা ভীষণ ডিপ্রেশনে ভোগে, যাদের ওষুধটাকে খাওয়াতে হতো। তো আমি ভীষণ সবকিছু পরিপাটি নিট অ্যান্ড ক্লিন ভাবে মেনটেন করতাম, যাতে কোথাও থেকে কোনো রকম সমস্যা না। আচ্ছা, এইখানে না কিছু ধনে পাতা আছে, কিছু পার্সলে পাতা আছে, আর খুব সামান্য কিছুটা পুদিনা পাতা আছে। হ্যাঁ, এবারে এই আসলে না আমরা সবাই একটা কথা কিছুতেই মাথায় রাখি না, যে পরিস্থিতিতেই আমি থাকি না কেন বা আরেকজন মানুষ থাকুক না কেন, সেই পরিস্থিতি কিন্তু একদিন ঠিক চলে যাবে। যার খারাপ সময় চলছে তারও ভালো সময় আসবে, আর যার ভালো সময় চলছে তারও কিন্তু লাগাতার এই সেম ভালো সময় চলবে না। তারপরেও মানুষ এমন এমন কিছু ফেজের মধ্যে দিয়ে যায়, বা এমন এমন কিছু ব্যবহার বা এমন এমন কিছু মানুষদের সাথে তার পরিচয় হয়, যারা তাকে সেই খারাপ পরিস্থিতি থেকে তুলে তাকে ভালো পরিস্থিতি আনার চেষ্টা করে। আবার কিছু মানুষ থাকে যারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই পরিচিত থাকে, তারা আরও সেই তোমাকে খারাপ পরিস্থিতিতে তুমি কি করে যেতে পারো বা কি করলে এই সময় তোমার আরও খারাপ লাগতে পারে, কষ্ট হতে পারে, সেই রকম একটা দিন তোমাকে দেখতে সাহায্য করে। এটা আমরা প্রত্যেকেই এই ধরনের দিন কিন্তু মানে দেখে আসি। কেউ খুব তাড়াতাড়ি জিনিসগুলো ভুলে যায়, আর কেউ কেউ ভুলতে পারে না, সেগুলো তার মধ্যে একটা ট্রমা তৈরি করে। আর এই সমস্ত জিনিসগুলোই কিন্তু তাকে অনেক সময় তার মধ্যে যদি সেই জেদ থাকে, তাহলে সে খুব মানে মনের জোরে সে সেই ফেজটা কাটিয়ে উঠতে পারে, এবং তারপর থেকে সে আর ওই ধরনের মানুষদের সাথে ঠিক অন্তরঙ্গভাবে মিশতে পারে না। আশা করি আমি তোমাদের অনেকের মনের কথা আজকে বললাম। যাই হোক, এখন আমি যে পরিস্থিতিতে বা আমাদের যে বয়স একটা 30 পর থেকে 35 এরকম মিডল এজে যখন থাকি, আমরা এমন অনেক কিছু দেখে আসি যা আমাদেরকে এতটা পরিণত করেছে। আবার আমরা নিজেদের মধ্যে ঠিক সেই ইম্যাচিউরিটিটাও কিন্তু পাই, যে এরকম না হলেও তো আমার সাথে পারতো। হ্যাঁ, অবশ্যই এটা তো একটা ইম্যাচিওর ভাবনা না, যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে। যাই হোক, আজকে না চাপাটি বানিয়েছিলাম। এটা আমার মা আমাকে ফোনে ফোনে শিখিয়ে দিয়েছে, যে মাঝখানে মাঝখানে অল্প করে ঘি দিয়ে আর তারপরে 4 কোনা করে, মানে 4টে ভাঁজ হবে। দেখো, প্রথমে গোল রুটি করে তার মধ্যে একটুখানি ঘি দিলাম, একদম সামান্য সামান্য, তারপরে মাঝখানে আবার দিলাম, এই সাইড দিয়ে একটা ভাঁজ দিলাম, এই সাইড দিয়ে একটা ভাঁজ দিয়ে 4টে মানে কোনা হবে এরকম করে। এটা কিন্তু পরোটা হচ্ছে না, এটা রুটি করব। চায়ের সাথে আজকে এটা দিয়ে ব্রেকফাস্ট সারবো বলেই এইভাবে আমি রুটিটা বানিয়েছিলাম। মানে চাপাটিটা খেতেও ভালো লাগে, আর তোমার পরোটাও খাওয়া হচ্ছে না। আবার তোমার পরোটা খাওয়ার যদি ক্রেভিং থাকে তাহলে সেটাও হবে। হ্যাঁ, আটা কিন্তু তোমাকে একটু স্পেশাল করে মাখতে হবে। ময়ান দিইনি, কিন্তু তার মধ্যে নুন আর চিনির পরিমাণটা সমানভাবে দিয়েছিলাম, যাতে স্বাদটা ভীষণ ভালো আসে। আর দুপুরে আজকে রান্না করেছিলাম না ভেটকি মাছের পাতুরি। আমি কিভাবে করেছিলাম এর আগে বা রেসিপি শেয়ার করেছি, এবার এই রেসিপিটা আমি তোমাদের মুখে মুখে বলে দেবো। ভীষণ ভালো হয়েছে। আগেরবার আমরা একদমই তৃপ্তি করে খেতে পারিনি, কারণ কি সেটাও আমি তোমাদের পরে বলছি। এই যে কলা পাতায় করে এমনি ঘরে যে সুতো থাকে সেই সুতো দিয়েই মুড়িয়ে রেখেছিলাম। টোটাল 8 পিস হয়েছিল, আর ম্যারিনেট করে প্রায় ধরো আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা মতন আমি রেখেছিলাম। ওভারনাইট রাখলে আরও ভালো হয়। তো এরকমভাবে 4টে করে আমি আমার যে তাওয়াগুলো আছে, তাওয়াটা আছে আর কি, ননস্টিক তাওয়া, তার মধ্যে তেল দিয়ে 4টে করে ভেজে বেশ সময় নিয়ে ঢেকে ঢেকে কিন্তু আমি রান্নাটা করেছিলাম। আর বাকি 4টে এই সময় আমি আবার করে নেব। আর কলা পাতাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে এটাকে গরম মানে আগুনের ওপর ধরেছিলাম, ভালো করে এটা নরম হয়ে গেছিলো। অবশেষে তোমাদের সামনাসামনি এলাম। সকাল থেকে ভাবছি এইবারে স্টার্ট করি, একটু একটু করে করছি। আর সব থেকে বড়ো কথা, যদি আগের দিন আমার রাতে এডিট না থাকে, আমার মনের মধ্যে ওটা নিয়ে চিন্তা থাকে যে আমাকে এডিট করতে হবে, এই করে আমি ভিডিও শ্যুট করতে পারি না। তো আজকের পাতুরি বানিয়েছি। অনেক দিন ধরে ভেটকি মাছটা ডিপ ফ্রিজে ছিল, তো ভাবলাম যে এরপরে নষ্ট হয়ে যাবে, মানে অনেক দিন হয়ে গেছে ডিপ ফ্রিজে আছে। ফিশ ফ্রাই বানিয়েছি, তারপরে আজকে ভালো আছে মশলাটা তো দারুণ। হ্যাঁ, আজকে একটু অন্যরকম করে করেছি। তো
মানে আমি একটু আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, তারপরে তাই 2 রকম সর্ষে, মানে সাদা সর্ষে কালো সর্ষে ধনে পাতা বাটা সব দিয়ে আলাদা আলাদাভাবে বেটেছি। আগে সর্ষে 2 রকম সর্ষে আর পোস্তটাকে শুকনো গুঁড়িয়ে নিয়েছি, তারপরে তার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি, তার মধ্যে দিয়েছি আবার ধনে পাতা দিয়ে সামান্য চিনি সামান্য নুন দিয়ে ভালো করে পেস্ট করে ওটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর টক দইটাকে আমি বলে দিচ্ছি তোমাদের, আর টক দইটাকে জল ঝরানোর জন্য রেখে দিই, মানে জল থাকলে বেশি হবে না, তাহলে না বেরিয়ে যায় ঝোলগুলো। আর আজকে আসিস না নিয়ে এসছে কলা পাতাগুলো একদম ছোট ছোট, অত ছোট কলা পাতা দিলে এমনি জল তো বেরোবেই না, নুন থাকে। তো আমি জানি আজকে ভালো হবে। এর আগেরবার করেছিলাম। আমি একটা কথা বলছি, ইউটিউবে না ম্যাক্সিমাম যে রান্নার চ্যানেলগুলো থাকে বেশি না বিশ্বাস করা উচিত না। আমি ভালো ভালো বেশ কয়েকটা চ্যানেলে যাদের মোটামুটি দেখি বাংলায়। কি বাবা ঝাল লাগছে নাকি তোমার? ওকে আরেকটা দাও। বেশ কয়েকটা চ্যানেল দেখে আমি করেছিলাম, ওখানে কেউ আদা রসুন মানে ব্যবহার দেখায়নি। তারপরে একটা ওই যে তোমার ক্যাটারাররা থাকে না, ক্যাটারারদের আমি একটা ভিডিও দেখেছিলাম, ওদের একটা তোমার ওই কোনো বিয়ে বাড়ি বা কোনো কিছুতে ওদের অর্ডার ছিল, সেখানে বানাচ্ছিল, ওদের রেসিপিটা দেখলাম। আর ওনারা বললো আমাদের যেহেতু হিউজ বানানো হচ্ছে তাই আমরা ছাকা তেলে ভাজি, আপনারা বাড়িতে করবেন ছাকা তেলে ভাজবেন না, অল্প কড়াইতে সর্ষের তেল দিয়ে এপিট ওপিট করে ঢেকে ঢেকে সময় নিয়ে ভাজবেন। তাতে দেখলাম যে সত্যি মানে যেহেতু একটা ভালো তারা ক্যাটারিং সার্ভিস, অত অর্ডার পেয়েছে, মানে যথেষ্ট ভালো ক্যাটারিং সার্ভিস, তো ওদের রেসিপিগুলো আমার ভালো লাগলো। ওই জন্য সবাই না আমরা কি করি, সব রেসিপিগুলোকে বিশ্বাস করি। আমার মনে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে যা রান্না করে সেই ছবিও মনে হয় সবসময় দেখায় না, এটা আমি বহুবার খেয়াল করলাম। যাই হোক চলো, উচ্ছে আলু ভাজা করলাম আর ওই পাতুরি। কেমন হয়েছে বাবা একটু রিভিউ দে। দেখা সামনে। এই ছেলেটা আমার একদম মাছ খেতে চায় না, শুধু পাতুরি বাদ দিয়ে। বাবা সোজা হয়ে খাও, এত নিচু হয়ে খেলে তো খাবার হজম হবে না। না যাক, আয়ুষ্মান মাছ খাচ্ছে দেখেও শান্তি লাগে, কিন্তু ফিশ ফ্রাই খেতে চায় না, ফিশ ফিঙ্গার ফিশ ফ্রাইটা খেতে চায় না। ওখানে খেলি না কি গো, টপাটপ সব যে নিয়ে যাচ্ছ? দুটো খেলে এতগুলো পাতা হয়ে গেল, একটা খেয়েছো? একটু এটা দাও না, ভাতটা দাও না। ডাল নেই মা? ডাল আছে তো দেবো। তো আজকে না খাওয়া দাওয়ার পরে আর শুইনি, ওই রান্নাঘর পরিষ্কার করা বাসন ধোয়া এইগুলোই কাজগুলো করছিলাম। কারণ আমার না সর্ষে দিয়ে খাওয়া দাওয়া করলে দুপুরবেলা হোক বা যখন রাত্রে তো খাই না, দুপুরবেলা খেলেও আমার সেই বিকেল অবধি হজম হতে থাকে না, ঢেকুর ওঠে, ওই জন্য আজকে শুইনি। শুলেই দেখেছি এই অসুবিধাটা হয়। আর আয়ুষ্মানকে বললাম তুমি পড়ো, বিকেলের পড়া আছে, তো সায়েন্স পড়ছিল, আমি এদিকে ঘরের কাজকর্মগুলো করছিলাম। এই সময় প্রায় 4টে বাজে, খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছিলো। আর এই যে আমি যতক্ষণ সামনে থাকবো ততক্ষণ বসে পড়বে, তারপরেই যে আমি কাজগুলো করতে থাকবো, ও উঠে একবার জল খাবে, একবার টয়লেটে যাবে। তো এই যে কাঁচা ধোয়া হয়েছিল সকালে যে জামা কাপড়গুলো, সেগুলোকে আমি হ্যাঙ্গারে করে এইখানটা ঝুলিয়ে দিই, সেগুলো শুকিয়ে গেছে সব, যা কড়া রোদ কি আর বলবো। আর এই দিকের বারান্দায় জামা কাপড়গুলো বা টাওয়েল স্নানের পর গামছা এগুলো মেলা থাকে, সেগুলোকে এই সময় আমি ভাঁজ করে একটু পরিষ্কার করে দিই আর বারান্দাটাকে গুছিয়ে গাছিয়ে নিই, প্রত্যেক দিনের ব্যাপার। আর যে বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম সেগুলো আমি এই বারান্দার যে নিচ দিয়ে জাল পেতে রেখেছি দেখছো তো, এখানে জল ঝরাবার জন্য রেখে দিই। তারপর আবার আমার একটা মানে এরকম বাস্কেট আছে জালি জালি টাইপের, সেটা একদম শুকিয়ে যায় তারপরে রাখি, তাতে বাস্কেটগুলো অনেক দিন ভালো থাকে, নোংরা হয় না। এইভাবেই আর কি করতে করতে একটা আইডিয়া হয়ে যায়। তো এখানে আয়ুষ্মান পড়ে নিয়েছে, ও যেগুলো নিয়ে যাবে যে বইপত্রগুলো সেগুলো বার করে রেখেছে, আমি একটা জায়গায় গুছিয়ে রাখলাম। এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করতে বসবো, সঙ্গে সঙ্গে ভাঁজ করে রেখে দিলে আর জমা হয় না। এমনিতেও দুটো ঘর তো কোথায় আর রাখবো, এমনি বারান্দায় রাখবো তো বারান্দাতে জমতেই থাকে, ওই জন্য একেবারে বসলাম যে ভাঁজ করে নিই। তাহলে কিছু কিছু জামা কাপড় ইস্ত্রি না করলেও চলে, বিশেষ করে ঘরে পরার জামা কাপড়গুলো যদি সঙ্গে সঙ্গে ভাঁজ করে নেওয়া যায়। তো চলো এখন বসে বসে এই কাজগুলো আগে সেরে নিই।
হয়ে গেছে আমার এদিকে সমস্ত জামাগুলো আমি ভাঁজ করে রেখেছি, আর হ্যাঙ্গারগুলো আমি রেখে দিচ্ছি বারান্দায়, যেখানে আমার লন্ড্রি বারান্দা যেটাকে বলি সেখানে রেখে দিচ্ছি। আর টুকিটাকি যা যা আছে সেগুলোকেও জায়গা মতন তুলে দেবো। আয়ুষ্মান যখন একদম ছোট ছিল তখনও আমি তাই করতাম। ওকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে আমি রান্নাঘর পরিষ্কার করা থেকে শুরু করে এই জামা কাপড় ভাঁজ করা, ছাদে তখন মেলতাম ম্যাক্সিমামটাই, ছাদ থেকে এনে ভাঁজ করে জায়গা মতন তুলে দিতাম। তো এইভাবে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখতাম। আর তার সাথে সাথে মানে সময়ের সাথে সাথে আরও নিজেকে পোক্ত এবং কিভাবে কাজ করলে আমার আরও ঝটপট হয়ে যাবে সেরকম আইডিয়া সব সময় প্ল্যান করতাম, যে কিভাবে করলে আমি আরও বেশিক্ষণ মানে ফ্রি থাকতে পারবো বা ছেলের দিকে মন দিতে পারবো। ওইবার তো কিনেছিলাম, খাওয়াই খাইনি। ভুলে গেছে, আমাকে একটু দে। আসলে আমি আয়ুষ্মানকে বলেছিলাম তুমি ঠিক করে পড়ে নাও, তোমাকে আমি একটা গিফট দেবো। তা আমার ব্যাগে ছিল একটা ছোট চকলেট, সেটাই ওকে বার করে দিলাম। আর দেখো ওই যে মিষ্টির প্যাকেটগুলো যে তোমাদের দেখিয়েছিলাম না দিওয়ালিতে পেয়েছিল আশিস, সেই মিষ্টির প্যাকেটগুলো দিয়ে আমি একটা সুন্দর জিনিস বানাচ্ছি। কাল যে ভিডিও আসবে সেখানে তোমাদের সাথে শেয়ার করব, মানে এই ঘরের ডেকোরেশনের জন্য। তা আয়ুষ্মানের সাথে এখানে ওর পড়া হয়ে গেছে, গল্প করছি, আর তার সাথে সাথে মানে মজার ছলে আর কি সময়টাকে সবসময় কাটিয়ে দেওয়ার চেষ্টা করি। তারপরেও দেখবে তোমারই যখন তুমি খুব আনন্দে থাকবার চেষ্টা করবে, যারা করে এবং অন্যকে আনন্দে রাখার চেষ্টা করে তারা খুব সহজেই কিন্তু একটু কথার আঘাতেই আঘাত পায়। এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। তো আজকে ভাবলাম আয়ুষ্মানের এই বইয়ের তাকটা পরিষ্কার করি, গোছাই আর কি, কিছুতেই আর সময় করে উঠতে পারছিলাম না এই বইয়ের তাকটা ধরবো বলে। তো সমস্ত কিছু বিছানায় নিয়ে নিয়েছি, বিছানার চাদরটাও আমাকে চেঞ্জ করতে হবে। তো দেখো কি দুষ্টুমি করে। তোমার ঠান্ডা লেগেছে, কালকে যা খাবার খেয়ে নিয়েছো কিন্তু আমি না একদম ওটা আমার। তো এরকম বিরক্ত করতে থাকে, কাজ করি আর ওর এই সমস্ত দুষ্টু মিষ্টি মুহূর্তগুলো উপভোগ করি। ছোটোবেলা যখন একদম ছোট ছিল ওর দুষ্টুমিগুলোতে আমি খুব রেগে যেতাম, তখন বকাবকি করতাম। সময়ের সাথে সাথে নিজেকে বদলাতে শিখে গেছি। ওই যে বললাম, বুঝে যাই যে এখন এই যে ফেজ যাচ্ছে সেই ফেজ সারা জীবন থাকবে না একরকম, সেই জন্য এখন আর কোনোভাবেই মাথা গরম করি না বা বিরক্ত হই না, বা কোনোভাবেই আমি হার্ট করা, আঘাত দিয়ে মনে আঘাত দিয়ে কথা বলা এগুলো করি না। যখন মনে হয় যে আমার কোনো কারণে ভালো লাগছে না তখন বলি বাবা এখন এগুলো করো না, আমার ভালো লাগছে না। ও নিজে থেকেই বুঝে যায়। তো এই ওপরের তাকে যেখানে আয়ুষ্মান নিজের জিনিসপত্র রাখতে, এখন আর ওই জায়গাটা নিজের মতন করে গোছায় না। আমি বললাম এই জায়গাটা আমি বাতিল করে দিয়েছি, তার থেকে তোমার স্কুলের কপিগুলো রাখি, অনেকটা জায়গাও পাওয়া যাবে। তো ওই জন্য ওপরে স্কুলের কপিগুলো দুভাগে রাখলাম, তার নিচে বইগুলো রাখলাম, আর তার নিচে ওর যে পড়তে যাওয়ার যে খাতা সেগুলো রেখেছি। পরে ওই ডেকোরেশন তোমার সেলোটেপের মেশিন এই সমস্ত থাকে। আর একদম নিচে দেখো প্যাকেট করা, ওগুলো হচ্ছে আয়ুষ্মানের প্রচুর কালার আছে, হ্যাঁ কিছু বাতিল হয়ে যায়, তারপরেও সব যেগুলো বাতিল হয় না আমি প্যাকেটের মধ্যে করে রেখে দিয়েছি। তাহলে কি যদি প্রয়োজন হয় ওর ভেতর থেকে ও ঠিক খুঁজে বের করে নিতে পারবে। তবে আগে যখন আয়ুষ্মান একদম ছোট ছিল, মানে যখন আমাকে একা সমস্ত সংসারের কাজ সামলাতে হতো, তখন আমি এইভাবে কাজ করে রাখতাম। মানে আগের দিন রাতে আদাটা ধরো পেস্ট করতে হবে আমার, মানে শেষ হয়ে গেছে, আজকে সকালে করলে শেষ হয়ে যাবে, আমি আগের দিন ছোট ছোট করে কেটে ফ্রিজে রেখে দিতাম, রসুনটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দিতাম, পরের দিন পেস্ট করে নিতাম, আলাদা আলাদাভাবে রাখতাম। ডিপ ফ্রিজে মানে বাইরে কিছুটা অল্প পরিমাণে রাখতাম, আর ডিপ ফ্রিজে ম্যাক্সিমামটা পেস্টটা ভেতরে ঢুকিয়ে দিতাম, কারণ ওটা পুরো বরফ হয়ে যেত। তো পরে ওই ধরো সঙ্গে সঙ্গে রান্না করার জন্য তখন এই বরফ থেকে আদা রসুনটা ছাড়াতে অসুবিধা হতো, টেস্টটাও কম লাগতো। তো সেই জন্য এরকম কাজ করতাম। আর জানোই তো ছোট বাচ্চা থাকলে তখন যদি তোমার একা সব সামলাতে হয় না, হাজবেন্ড বেরোবে, মেজাজ এমনিই খারাপ হবে। তো ওই জন্য তোমাকে মাথা ঠান্ডা রেখে, আর সেই ইয়েটা কি পড়তো আমার, যেটা হতো যে আশিসের ওপর গিয়ে প্রচন্ড রাগ হতো, অভিমান হতো, এই করে মানে নিজেদের মধ্যে না সম্পর্ক খারাপ হয়। আর এইটা খুব লিমিটেড পার্সন, আজকেই একটা আমি পোস্ট দেখছিলাম যে সবার মাতৃত্বের যে ফেজটা সেটা সমান যায় না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যায় যে মারা ভীষণ ডিপ্রেশনে ভোগে। যাদের বাইরে চাকরি বাকরি করতে হয় তাদের একরকম থাকে, তারা বাইরে গিয়ে চারটে মানুষের সাথে কথা বলে, প্লাস তাদের একটা অর্থনৈতিক মানে স্বাধীনতা আছে।
আর যারা ঘরে বিশেষ করে থাকে তাদের কি হয়, কতক্ষণ একটু বাইরে বেরোবো, কবে আবার সে আগের মতন একটা মানে আমি সময় পাবো নিজের জন্য, নিজের মতন করে কাজ করার, এই সমস্ত চিন্তা। তখন কি হয় যে আমাদের সব থেকে ভরসার যে জায়গাটা হাজবেন্ড, সেও মানুষ, সেও স্ট্রাগল করে আমাদের সাথে সাথে। তো তার উপরে গিয়ে আমাদের যত রাগ পড়ে, সেও মেজাজ মানে হারিয়ে ফেলে, তার বন্ধু বান্ধব সে করতে পারছে সবকিছু, কিন্তু আমি মা হয়ে নিজের সময়টা দিতে পারছি না, কারণ আমি মা। এই চিন্তাটা সবার আগে হয়। তো সেই জন্য আমি চেষ্টা করি যেন আমার ভিডিওতে কিছু কিছু ভিডিওতে এই ধরনের রুটিন থাকার, তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এরকম ভাবে না কেটে রাখবে, বা রাত্রিবেলা একটু ধরো যখন হাজবেন্ড কাজ থেকে ফিরেছে বা ঘরে এসছে, কিছুটা সবজি কেটে রাখলে, কিছুটা পেঁয়াজ, অনেক বলে পেঁয়াজ কাটতে নেই, এত কিছু মানলে চলবে না। তোমাকে যদি আগের থেকে কিছুটা কাজ এগিয়ে রাখতে হয়, তাহলে এগুলো তোমায় করতেই হবে। পরের দিনের টিফিনের জন্য আমি যেমন দই পাততাম, ম্যাক্সিমাম দিন পরের দিন দই রুটি খেতাম আমরা, ঠান্ডা মানে হালকা খাবারও খেতে হবে তখন। তো এরকম ভাবে আমি সমস্ত কিছু করতাম। আয়ুষ্মানের দুধের বোতল, জলের বোতল সব আমি রাত্রিবেলা ফুটিয়ে রেখে দিতাম। তারপরে যে তোমরা হয়তো আমার আগের ভিডিওতে দেখবে রাত্রিবেলা তো গরম জল করে আমি ফ্লাস্কে রেখে দিতাম, যদি 5 বছর আগের ভিডিও দেখো শীতকালে। তো আমি ওই রাত্রিবেলা সমস্ত গরম জল 1 বোতল ভরে আর 1 বোতল আয়ুষ্মানের জন্য আলাদা করে ফোটানো জল ভরে রেখে দিতাম। তো 5 বছর অব্দি আয়ুষ্মানের আমি খুব রেস্ট্রিকশনে চলেছি, কারণ ওর না একবার কনভার্সন হয়েছিল জ্বরের মধ্যে, সেটা 2.5 বছরে। তো 5 বছর অব্দি একটা ভয় থাকে, জানো বাচ্চাদের, যেসব বাচ্চাদের কনভার্সন হয় জ্বরে তারা জানে। তো টাচফুড আমি এত মেনেছিলাম বলে 5 বছরের মধ্যে ওর আর একবারও হয়নি। ডাক্তার একটা ওষুধ দিয়েছিল, সাদা ওষুধ, যেটা জ্বর আসার আগে, ক্যালপল খাওয়ানোর আগে আমাকে ওই সাদা ওষুধটাকে খাওয়াতে হতো। তো আমি ভীষণ সবকিছু পরিপাটি নিট অ্যান্ড ক্লিন ভাবে মেনটেন করতাম, যাতে কোথাও থেকে কোনো রকম সমস্যা না হয়। গ্রিল মোছা থেকে শুরু করে সব আমি একা হাতে করতাম। তো এগুলো বললে হয়তো অনেকে মনের জোর পাবে যে পায়েল যখন পেরেছে আমরাও পাবো। ইদানিং আমি খুব অলস হয়ে গেছি। আগে না, কেন বলো তো, আগে আমার জলের খুব ক্রাইসিস ছিল, সকাল সকাল সমস্ত জলের কাজ আমি কমপ্লিট করে নিতাম। এবার তোমার যখন মনে শরীরে জোর আছে, তখন কিন্তু আদার্স কিছু মানুষেরও মনে শরীরে প্রচুর জোর আছে, তখন তোমাকে নানান ধরনের কথায় তারা বিদ্ধ করবে। এই জাস্ট কদিন এক দিদির, আমি ব্লগার, কদিন নাম করা বাঙালি ব্লগার, জানোই তোমরা, মাঝখানেও একটা ঝামেলা ওনার কথাবার্তার জন্য হয়েছিল, কিন্তু মাঝে মাঝে আসে না কিছু, এখন সত্যি আমি ব্লগ দেখারও সময় পাই না। তো সেদিন ওই দিদিকে অনেকে বলছে যে শাশুড়ি মা তো এখন বয়স হয়েছে, ওনাকে বলছে, তা উনি বলছেন, উনি অনেক কথা বললেন। তা যখন একটা মানুষের, যেমন আমারও ধরো যখন শরীরে তেজ আছে, আমার কিছু কথা আমাকে সংযমে বলা উচিত, তাহলে তোমার যখন বয়স হবে তোমার, তাহলে তখন তুমি কি মুখ দেখাবে বা কিভাবে উত্তর দেবে? এই যে মানে সেই দিদিও বলছিল কথাটা, আমি পরিষ্কারভাবে বলছি যে আমার স্বামীর বাড়ি বা আমার বাড়িতে এইসব চলবে না। তাহলে এই যে সময়গুলোর, এই যে কথাগুলো থেকে যায় না একটা বউয়ের মানে মধ্যে, এই কথাগুলো হচ্ছে একটা ট্রমা। এই ট্রমা কোনোভাবে সে যদি ওই জায়গা ছেড়েও চলে যায় না, সে তো জায়গা ছেড়ে বেরিয়ে গেছে, তারপরেও সেই ট্রমা সে ভুলতে পারবে না। এটা মানুষের ধর্ম, যে মানুষ ভালো কথা কিন্তু খুব সহজে ভুলে যায়, কিন্তু একবার মনে দুঃখ লেগে গেলে, ধাক্কা লেগে গেলে মানুষ কিন্তু ভুলে না। তো সেরকমই আমার ওই কথাগুলো যখন আমি ওনার শুনছি, আমি নিজের মধ্যে অনেক কিছু ফিল করতে পারছি, যে সত্যি পরবর্তীকালে না আর ওই ফিলিংস নিয়ে কথা বলা যায় না। একদম ঠিক কথা। আমি সেখান থেকেও শিক্ষা নিই যে আমার পরবর্তী জেনারেশনের সাথে আমি কিরকম ব্যবহার করব। যাই হোক, সে সমস্ত অনেক কথা। অনেকেই আমাকে যেহেতু মেসেজ করো যে পায়েল কি করবো, দেখো প্রত্যেকের ফ্যামিলি প্রবলেম একরকম, আমি সেখানে কোনো সলিউশন দিতে পারবো না। আমি আমার যে সময় পেজ গেছে সেখান থেকে আমি কিভাবে নিজে করেছি সেই গল্পের ছলে আমি তোমাদের দেখাতে পারি। বাকি বর্তমানে কি ঝামেলা কি, আমি কিন্তু কোনো সময় কিছু বলি না। তো আমার কাছে যেটুকু আদা ছিল আমি কুচিয়ে রেখেছি, এরকম আলাদা আলাদা রাখবে, কারণ অনেকদিন থাকে তো নিরামিষ করতে হবে, এমন কোনো রান্না থাকে যে তুমি রসুন ব্যবহার করতে পারবে না, শুধু আদাই ব্যবহার করতে হবে না, আদা আলাদা আলাদা ভাবে করবে। আমি আদাটা আগে পেস্ট করে নেব, তারপরে আমি রসুনটা পেস্ট করব। তো এরপরে আমি ওই আদাগুলোকে সব মিক্সির জারে নিয়ে নিয়েছি। তোমাদের যদি আরও বেশি থাকে, বেশি পরিমাণে এনে রেখেও করতে পারো। তো বলেই দিলাম যে ছোট ছোট করে না বাটি করে করেও রাখতে পারো, কারণ ডিপ ফ্রিজে স্টোর করতে হবে, তো একদম শক্ত থাকলে তোমাকে সকালবেলা বের করে নিতে হবে। আর না হলে তুমি ছোট ছোট করে বাটি করে স্টোর করে রাখলে তাহলে, বা তুমি বরফের কিউব, অনেকে বরফের কিউব করে রাখে, কিন্তু ওতে আমার টেস্টটা না একটু অন্যরকম লাগে, মনে কেমন একটা জলসা ঠিক, আমি সেই পিওর যে টেস্ট ওটা পাই না। অনেকেই করে রাখে আদা রসুনের কিউব, অনেকে টমেটো পেস্ট করে তার কিউব বানিয়ে রাখে, সেগুলোও হয়।
আর এখানে আমি ওই বেশ কিছু যে ইউজ অ্যান্ড থ্রো কন্টেনারগুলো থাকে এগুলো সব পেয়েছিলাম ওই কালী পুজোর সময় ভোগ দিয়ে যাচ্ছিলো বিভিন্ন পাড়া থেকে, সেগুলোকে ধুয়ে আমি রেখে দিই। যখন কাউকে কিছু দিতে হয় এতে করে দিয়ে দিই, তাহলে এগুলো চলে গেলে আর কোনো ব্যাপার থাকে না। কিন্তু ভালো ভালো টিফিন বক্স একবার গেলে আর পাওয়া যায় না, তো ওই জন্য সবসময় এগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্যাকেটে করে ভরে রাখি। তো আদা হয়ে গেছে, একটা কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি। আর রসুন অনেকটাই ছিল, এই এতটা মতনই আমি ছাড়িয়ে রেখেছিলাম, ছাড়াতে পেরেছিলাম, তাই এতটাই ছাড়িয়ে রেখে এটাকেও পেস্ট করে রাখছি। তাও মোটামুটি ধরো তুমি যদি রেগুলারও রসুন দিয়ে রান্না করো তাহলেও এটা 6-7 দিন তো মোটামুটি চলে যাবেই, এতটাই পরিমাণে আছে। তো প্রথমেই শুকনো করে আমি ঘুরিয়ে নিই, তারপরে অল্প অল্প করে জল দিয়ে এইভাবে পেস্টটা বানাই। সেম একই এভাবে কন্টেনারে করে রেখে দেব। আচ্ছা, এইখানে না কিছু ধনে পাতা আছে, কিছু পার্সলে পাতা আছে, আর খুব সামান্য কিছুটা পুদিনা পাতা আছে। হ্যাঁ, এবারে এই যে আমি মানে রসুনটা পেস্ট করে রাখলাম, সামান্য পরিমাণে এনেছিলাম, সামান্য রেখেছি, আর কিছুটা তোমাদের দেখাবো আমি কিভাবে স্টোর করি, বিশেষ করে পুদিনা পাতাটা, কারণ পুদিনা পাতা খুব বেশি দিন ভালো থাকে না। আচ্ছা, এখানে আমি কিছুটা রসুন বাটা একসাথেই নিয়ে নেব, কারণ না হলে ওটা পেস্ট করা যাবে না। তোমরা দেখেছো আমি আজকের করেছিলাম হচ্ছে ভেটকি মাছের পাতুরি, তো সেইখান থেকে আমি 4 পিস মতন রেখে দিয়েছিলাম ভেটকি মাছ, কারণ হচ্ছে আমার কাছে কলা পাতাটা শর্ট ছিল, তো সেটাকে আমি ম্যারিনেট করে রাখবো। আমি ছোটবেলা আয়ুষ্মানকেও ওভাবেই করে দিতাম, চিকেন পকোড়া বলো বা আমি সমস্ত কিছু ঘরে করে দিতাম। তো কিভাবে করতাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আশিসকে দিয়ে বেশ কিছু বাজার আশিস করেছে, তো সেই জন্য আমি তোমাদের দেখাতে পারছি এগুলো। এখানে আমি বেশ কিছু চিকেনের ব্রেস্টের পিস না এরকম বরাবর, এগুলো হয়তো আগেও দেখে থাকবে, তো মানে এরকম কাটিয়ে আনি, এগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো। ইচ্ছে আছে একটু সসেজ বানিয়ে রাখবো বা অন্য কিছু যেগুলো আয়ুষ্মানের টিফিনে আমি দিতে পারবো, অল্প অল্প করে বানিয়ে রাখবো। হ্যাঁ, কারণ বানানো থাকলে আমার সুবিধা হবে, তো এই জন্য এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আর কিছু আমি এখানে ম্যারিনেট করে রাখবো, এক ওর টিফিনের জন্য আমি চিকেন রোল বানিয়ে দেওয়ার জন্য বা চিকেন পকোড়া বানিয়ে দেওয়ার জন্য আমি এগুলো ম্যারিনেট করে রাখবো। তো কিছুটা চিকেনের ব্রেস্টের পিস এগুলো সব নিয়ে নিয়েছি। আর এই যে 4 পিস মতন এখানে ভেটকি মাছের, আমি এগুলো সমস্ত কিন্তু ভিনিগার দিয়ে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সরু সরু করে কেটে নেব ফিঙ্গারের মতন, তাহলে একটু বেশি থাকবে, ওকে ভাতের সাথে দিয়ে দিলে ও খেয়ে নিতে পারে। যে বাচ্চারা মোটামুটি ধরো মাছ খেতে চায় না, আমার ছেলে যেমন মাছ না খেতে চাইলেও ভেটকি মাছটা খায়। এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছি, কাঁচা লঙ্কাটা দেখানো হয়নি। আর এর মধ্যেও আমি ম্যারিনেট করে এটা রেখে দিচ্ছি। তো সেম মশলাই আমি ওই চিকেনের গায়েও মাখিয়ে দিলাম আর ভেটকি মাছের গায়েও মাখিয়ে দিলাম। এইভাবে কিন্তু ফিশ ফ্রাই বা ওই বিস্কুটের গুঁড়ো এনে তোমরা করে নিতে পারো। ডিমের গোলায় যে সবসময় চোবাতে হবে তার কোনো প্রয়োজন নেই, তোমরা ময়দার গোলা বা কর্নফ্লাওয়ারের গোলায় চুবিয়েও কিন্তু বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিতে পারো। বিস্কুটের গুঁড়োও কিনতে হবে না, টোস্ট বিস্কুট ঘরে থাকে, টোস্ট বিস্কুটটাকে একটু গুঁড়িয়ে নেবে, সেটা দিয়েও কিন্তু বিস্কুটের গুঁড়ো খুব সুন্দরভাবে, টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়েই কিন্তু বিস্কুটের গুঁড়ো হয়, যেটা হলুদ হয়। প্যানকো ব্রেড ক্রামসের কথা বলছি না, প্যানকো ব্রেড ক্রামসও ঘরে বানাতে পারো। পাউরুটিটাকে একদম কড়া করে প্রথমে সেঁকে নেবে, তারপর গুঁড়ো করে আবার শুকনো খোলায় হালকা হালকা করে টালবে, তাতেও কিন্তু প্যানকো ব্রেড ক্রামস ঘরেই তৈরি হয়ে যায়। তো এগুলো সব রেডি করে রেখে দিলাম। আর এখন তোমার এই দেখো, এগুলো ফ্রিজে রেখে দেবো যখন ব্যবহার করা। তুমি নর্মাল ফ্রিজেও রাখতে পারো যদি 2-1 দিনের মধ্যে করো, আর না হলে একদম ডিপ ফ্রিজে তুমি স্টোর করতে পারো। তো দেখো এখানে অনেক কিছুই আমি গুছিয়ে নিলাম, খুব দেখতে সামান্য কিন্তু তোমার কাজের সময় কিন্তু অনেক হেল্প হবে। এই যে এখন ডিপ ফ্রিজে আদা রসুনটা স্টোর করব, কারণ এখন আর প্রয়োজন হচ্ছে না, সেই জন্য। নর্মাল রাখলে কিন্তু রসুনটা গ্রিন কালার হয়ে যায় আর গন্ধ ছেড়ে যায় আদা থেকে, তো সেই জন্য যদি বেশি দিনের জন্য রাখতে হয় ডিপ ফ্রিজেই রাখবে। এরপরে ওই যে অল্প অল্প করে বললাম না, পার্সলে পাতা, ধনে পাতা আর পুদিনা পাতা আনিয়েছিলাম, তো অল্পই লেগেছে, আর যেটুকু আছে সেটুকুকে আমি কিভাবে স্টোর করব সেটা দেখাচ্ছি। পার্সলে পাতা, ধনে পাতা মানে ধুয়ে রাখার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি এইটাকে ধুয়ে নিয়েছি, মানে পুদিনা পাতা। দেখো এই হচ্ছে ধনে পাতা আর এই হচ্ছে পার্সলে পাতা, দুটো নয় অনেকটা একরকম দেখতে, কিন্তু বুঝতে পারবে যে এটা ধনে পাতা নয় অ্যাটলিস্ট। আর আমার এই নখগুলো কাটাই আছে, একটু ইগনোর করো, কারণ আমি সকালবেলা ওই ঠাকুরের প্রদীপগুলো মাজতে গিয়ে এর মধ্যে না কালো কালো ঢুকে গেছে। আর এইটা হচ্ছে ধনে পাতা। হ্যাঁ, আজকে শনিবার বলে আমি কাটতে পারলাম না, এই দেখো পুরো চামড়ায় চামড়ায় ঢুকে গেছে, দেখতে পাচ্ছ? দাঁড়াও ক্লোজ হোক,
অনেকে বলবে তোমার নখে নোংরা, যাই হোক যেটা বলছিলাম, এখানে হচ্ছে ধনেপাতার পার্সলে পাতা আর এই হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতাটা আমি ধুয়ে রাখলাম, কেন ধুয়ে রাখছি বলছি, এগুলো ধোবো না কারণ এগুলো আমি রান্না করবার সময় ধুতে পারবো। এইটা আমি যেহেতু অন্যভাবে স্টোর করবো তাই ধুয়েই আমাকে করতে হবে, কারণ পরে আর আমি রান্নার সময় ধুতে পারবো না। তো টিস্যু পেপার নেব, তোমাদের যদি টিস্যু পেপার না থাকে নর্মাল ঠোঙা বা কাগজও নিতে পারো। তো এরকম লম্বা ধরনের টিফিন বক্স নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো টিফিন বক্স নেবে। এরপরে টিস্যু পেপার নিচ থেকে দিলাম, কাগজ দেবে যদি টিস্যু পেপার না থাকে, আবার ওপর থেকে একটা টিস্যু পেপার দিয়ে দিলাম। এতে অনেক দিন ভালো থাকে। কাঁচা লঙ্কা বোটা ছাড়িয়ে এইভাবে স্টোর করো, দেখবে অনেক দিন ভালো থাকবে ফ্রিজে। তো যখন আয়ুষ্মান ছোটো ছিল এইভাবে আমি সন্ধ্যের দিকে গুছিয়ে নিতাম ছোটো ছোটো করে কাজগুলো। তারপর যখন একটু বড় হলো, কোনো একটা জায়গায় হয়তো ওকে টিউশনে দিয়েছি, সেইটুকু হয়তো 1 ঘন্টার জন্য তখন একদম ছোটো ওকে পাঠাতাম, তাতে আমার হাতে একটু সময় থাকতো। অনেকেই আমাকে বলতো অত ছোটো বাচ্চাকে টিউশনে দিচ্ছ, ওই 1 ঘন্টা কেউ রাখলে না তখন মনে হয় যে একটা বাচ্চা যদি মানে কেউ যদি রাখে 1 ঘন্টাও বা কোথাও যদি থাকতে পারে একটা বিশ্বস্ত জায়গায়, তখন ওই মায়ের পক্ষে মনে হয় 1 ঘন্টার জন্য সে অনেকটা কাজে গিয়ে নিতে পারবে। ভালো করে ধুয়ে একদম শুকিয়ে নিলাম পেপারের মধ্যে, একদম শুকিয়ে গেছে। এবার এইটাকে মানে জল থাকলে হবে না কিন্তু, হ্যাঁ এবার এটাকে একটু মাইক্রো ওভেনে দেবো। মাইক্রো ওভেনে একটু 2-4 মিনিট ঘোরালেই হয়ে যাবে, অতক্ষণও লাগবে না, কয়েক সেকেন্ডেও হয়ে যেতে পারে। আর যাদের মাইক্রো ওভেন নেই কড়াইতে একটু সেঁকে নেবে, হয়ে গেল। বা নর্মাল রোদে রাখলেও হয়। এটা কিন্তু শুকিয়ে গেছে, বুঝতেই পারছো, কিছুদিন যদি রোদে রাখি কেমন কালার হবে, ঠিক সেই রকমই। এটা একদম শুকিয়ে গেছে, একটু গরম আছে, ঠান্ডা হলেই করকরে হয়ে যাবে। চাইলে তোমরা আরও একটু কালচে করে নিতে পারো, হ্যাঁ আমি এরকমই রাখলাম। এক্ষুনি ঠান্ডাটা হলেই পুরো এটা তুমি শুকিয়ে গুঁড়ো করে রেখে দেবে, মিন্ট পাউডার যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে। তো ওটাকে হাত দিয়ে ক্রাশ করে কৌটোর মধ্যে রেখে দিতে পারো। আর এখানে আমি একটা জিনিস বানাচ্ছি, তোমাদের তো দেখালাম, আমি পুরো ডিটেলটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, সকলে খুব ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট, সায়োনারা।